This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। মূল গানটা হলো নয়নাভিরাম মোর নয়নাভিরাম, এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম। রামকৃষ্ণ ভক্তরা জানেন তো এই ভজনটা মিশনে নিয়মিত গাওয়া হয়। সেই গানের এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ। করিলে আপন পূজা, ধরি মুখে নিজ নাম। এই লাইন দুটোর ভেতরে না যে গভীর অর্থ, মানে ইনার মিনিং যাকে বলে আর কি, সেটা কোনোদিন উপলব্ধি করার চেষ্টা করে দেখেছেন? দেখুন, রামকৃষ্ণদেব সম্পর্কে বলা হয় যে তিনি জানতেন তিনি কে, তাই কখনো সমালোচকদের বিশেষ পাত্তা দিতেন না। কখনো ভবতারিণীর নৈবেদ্য নিজে খেয়ে নিতেন, কখনো সারদা দেবীকে ঈশ্বর রূপে পুজো করতেন, অথবা কখনো নিজেই নিজের পুজো করতেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে তাই বেলুড়ের রামকৃষ্ণ মঠে গাওয়া হয়, করিলে আপন পূজা, ধরি মুখে নিজ নাম। মুশকিল কি জানেন? এই তো যুগাবতারের কথা। যা যুগাবতাররা করতে পারেন আর কাউকে মানায়? রামকৃষ্ণ ভজন শুনে কেউ যদি উদ্বুদ্ধ হয়ে নিজেই নিজের পুজো করেন, তাহলে যা রামকৃষ্ণদেবকে মানায় তা কি আর কাউকে মানায়? নিজেই নিজের মূর্তি করে পুজোর আসনে বসালে কি হয় সেটা রাজনীতিকরা জানেন। মায়াবতীর অভিজ্ঞতা আছে। ওই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন বহুজন সমাজ পার্টির এই নেত্রী, তিনি তো এই কাণ্ডটাই করেছিলেন। লখনৌ, দিল্লি লাগোয়া নয়ডা, সেখানে এই বিরাট অঞ্চলে যেখানে মাঠ, ময়দান, পার্ক যা পেয়েছেন, যেখানে যেটুকুনি ফাঁকা জায়গা পেয়েছেন, সেখানে নিজের আর নিজের দলের প্রতীক ওই হাতির প্রকাণ্ড সব মূর্তি বসিয়ে দিয়েছিলেন। কত খরচ হয়েছিল জানেন? সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর জানা গেছিল মায়াবতী নাকি এই জন্য 2600 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। কোত্থেকে? জনগণের করের টাকায়, ওই গড়ে ওঠা রাজ্যের তহবিল থেকে। উত্তরপ্রদেশের সংস্কৃতি দপ্তরের মোট যা বাজেট ছিল সেই সময়, তার 90% নাকি মূর্তি বসাতে খরচ করেছিলেন মায়াবতী। নিঃসন্দেহে এটা একটা বড় সংস্কৃতি আর কি। কিন্তু কেন রাজ্যের টাকা এভাবে মূর্তির পেছনে খরচ করলেন? আত্মপ্রচার। দেখুন, কে কেন কি করেন, কীভাবে আত্মম্ভরিতা নিজের মাথার মধ্যে গেড়ে বসে, সেটা বোঝা যায় না। কিন্তু সুপ্রিম কোর্ট যখন এই প্রশ্নটা তুলেছিল, তখন বিএসপি নেত্রী বলেছিলেন তিনি নাকি মানুষের ইচ্ছে প্রকাণ্ড সব মূর্তি করেছেন। অর্থাৎ তার যাবতীয় মূর্তি, সেগুলো নাকি ওই সাধারণ মানুষের ইচ্ছা। আর সুপ্রিম কোর্ট কী বলেছিল জানেন? মানুষের ঘাড়ে বন্দুক রেখে এভাবে নিজের পুজো নিজে করা যায় না। মূর্তি বাবদ যত টাকা খরচ হয়েছে, সেই সব টাকা রাজ্যের কোষাগারে আবার ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল আদালত। মানে বুঝতে পারছেন, নিজের মূর্তি করে এরকম মূর্তিমান বিপদের মুখে পড়ার উদাহরণ এটা কিন্তু খুব কম আছে। কিন্তু বাঙালি তার সঙ্গে আরও আগের থেকে পরিচিত। আপনারা সবাই এটা বললেই এক বাক্যে বলে উঠবেন, আর জানি তো সেই যে হীরক রাজার দেশ, রাজ্য শাসনের বর্ষপূর্তি সেটাও বলতেন। হ্যাঁ, সেই উৎসব উপলক্ষে নিজের প্রকাণ্ড একটা মূর্তি বানিয়েছিলেন হীরকের রাজা। মেলার মাঠে সেই মূর্তি উদ্বোধনের দিনই তো যাবতীয় বিপত্তি ঘটে গেছিল, মনে আছে? উদয়ন পণ্ডিতের শিষ্য গুলতির এক টিপে সেই মূর্তির নাক খসিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেও তো মায়াবতীর নাক কাটা গেছিল। এবার জগতের মন্দিরে ঈশ্বর জ্ঞানে আপনাকে স্থপিলে, মানে নিজেকে প্রতিষ্ঠা করলে যে কি হয়, যা এর পরেও কেউ বুঝছেন না, তাদের জন্য আরও একটা উদাহরণ আছে। সে উদাহরণ মানে দেখতে গেলে বা জানতে গেলে খুব বেশি দূরে যেতে হবে না, হাতের নাগালেই আছে, আমাদের এই রাজ্যেই আছে। বুঝতেই পারছেন, এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরতে তাহলে কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই না। I thought that the celebrations or observance
start with planting of trees, particularly in memory of the mother. Ek Ped Maa Ke Naam. That is one of the major flagship projects of our Honorable Prime Minister Shri Narendra Modi. I have decided to plant 1 million trees during this period of 1 year. Million trees throughout Bengal. 23 নভেম্বর 2022 পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস। আর 23 নভেম্বর 2024 রাজ্যে তার 2 বছর পূর্ণ হলো। এবার এইটার জন্য এই বাংলায় 2 বছর কাটানোর স্মৃতি হিসেবে রাজ্যপাল ঘোষণা করেছিলেন কি 10 লক্ষ গাছ পুঁতবেন, গাছের চারা। 10 লক্ষ না, ওটা হিসেব মতো 10 লক্ষ এক হবে, কারণ প্রথমটা তিনি তো একটু অন্যভাবে বসিয়ে দিয়েছেন। বসানো নিয়ে তো কথা, রাজভবনে নিজের মূর্তির আবরণ উন্মোচন করেছেন সিভি আনন্দ বোস। নিজের মূর্তিটাই বসিয়ে দিয়েছেন রাজভবনের ওই হল ঘরে, শ্বেত পাথরের গোল টেবিলের ওপর। সেখানে ওই মূর্তিটা রাখা ছিল, লাল কাপড়ে ঢাকা। রাজ্যপাল গাছ টাছ পোতার পর নিজে সেই কাপড় সরিয়ে মূর্তিটা সবার সামনে নিয়ে আসে। ছবিতে ধরা আছে। ওই মূর্তি উদ্বোধনের পর সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন রাজ্যপাল, মিলছে তো নিজের মতো একদম ডিটো। তারপর ফটোগ্রাফারদের অনুরোধে নিজে মূর্তির পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তোলেন। দেখবেন এইরকম সব ছবি ওই মাদার তুসোর মিউজিয়ামে আছে, বিখ্যাত লোকেদের সব ওখানে মূর্তি আছে মোমের। আর তারা যখনই যান সেই মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন, যাতে আসল আর নকল ফারাক করা যাচ্ছে কিনা এই প্রশ্নটা সবার মধ্যে জাগে। রাজ্যপালও অনেকটা সেরকমই, যেভাবে খুশি টুশি হয়ে ছবি তুললেন তাতে মনে হচ্ছিল যে এই তার মতোই হচ্ছে মূর্তিটা। ফাইবারের মূর্তি দেখে তিনি খুশি হয়েছেন। কিন্তু এই মূর্তি যে মূর্তিমান বিতর্ক হয়ে উঠবে, রাজ্যপালকে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত করে দেবে, সেটা তখন তিনি বোঝেননি। বোঝানোর জন্য লোক আছে, আমাদের শিক্ষামন্ত্রী আছেন। এই সমস্ত ছোটোখাটো সাংস্কৃতিক বিষয় এগুলো তিনি একদম মিস করেন না। আর রাজ্যপালের ক্ষেত্রে হলে তো একদমই নয়। ফলে ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলের ওই মূর্তির সঙ্গে রাজ্যপালের ছবি সব শেয়ার করেছেন। এবং তাতে কি লিখেছেন জানেন? লিখেছেন, এ তো পুরো জটায়ু, রাজভবনে ম্যাকমোহন। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এবার দেখুন, রাজ্যপালের সাথে শিক্ষামন্ত্রীর সম্পর্কটা কিন্তু এরকমই, বেশ রসালো। গত 2 বছরে দুজনের নানা রকম নামকরণ করেছেন। তাতে যেরকম ওই ফাঁসুড়ে, নতুন ভ্যাম্পায়ার, ক্যাম্পাসের নরখাদক, মাফিয়ারাজ, জেমস বন্ড, এরকম সব জম্পেশ নাম আছে যেগুলো ওই রহস্য রোমাঞ্চ সিরিজের স্বাদ ফিরিয়ে আনে। তেমনই তো আবার ওই গোপাল ভাঁড় বা মোহাম্মদ বিন তুগলক, এইগুলো নিয়েও আছে আর কি, যেগুলো বিতর্ক তৈরি করতে পারে। আবার এগুলো খানিকটা রিলিফও বটে, জানেন তো, একটু কমিক রিলিফ। গোপাল ভাঁড়ের নাম এলে তো সেটা হবেই। সেই তালিকায় নবতম সংযোজন কি? এই জটায়ু। এটা কিন্তু একটা বাড়তি মাত্রা যোগ করেছে, জানেন তো কেন? সেই বিশ্লেষণে আসছি। দেখুন, সত্যি বলতে কি, ব্রাত্য বসুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে প্রথমেই 2টো জিনিস মনে হয়েছিল। এক, অনেক দিন পর একটা সুযোগ পেয়েছেন তিনি, তাই জন্যে তিনি শিক্ষামন্ত্রীর সাথে রাজ্যপালের ইদানিং খুব একটা যোগাযোগ নেই, তো একটা দূরত্ব তৈরি হয়েছে নানা কারণে। তো একদিন পরে যখন একটা স্কোপ পেলেন অন্তত কাছাকাছি পৌঁছনোর, হোক সেটা ওই এক্স হ্যান্ডেলের মাধ্যমে, চান্স পেয়ে একটুখানি লেগ পুল করেছেন। আর একটা আছে, রাজভবনের অনুষ্ঠানে 200 জনকে ডাকা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কাউকে ডাকা হয়নি। এটা তো রাজ্যপালের ঘোষিত স্টাস, কিন্তু তা বলে এরকম একটা নিজের স্মরণীয় সময় তাতে ডাকলেন না। হয়তো সেই জন্যই শিক্ষামন্ত্রীর অভিমান হয়েছে। কিন্তু দেখুন, ব্রাত্য বসু রাজ্যপালের মূর্তি দেখে জটায়ুর সঙ্গে সাদৃশ্য খুঁজে পেলেও আসলে যে বিতর্কের রসদ পেয়েছেন সেটা পরে বোঝা গেছে। মানে একটা ইঙ্গিত ছিল, সোজা সাপটা জিনিস যে তিনি কিছু রাজ্যপালের জন্য অন্তত লিখবেন না সেটা সবাই জানে, একটা গুগলির মতো ছিল।
যদি সেটা ধাঁধা বলেন, তার সেই ধাঁধার উত্তরটা পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা পড়ার পর। রাজ্যের শাসক দলের কাগজে প্রশ্ন তোলা হয়েছে যে রাজ্যপাল কি করে তার মূর্তি বসানোর অনুমতি দিলেন, এই মূর্তি তৈরির খরচটা কে দিল। অর্থাৎ রাজভবনে রাজ্যপালের মূর্তি উন্মোচন, গোল টেবিলে সেই মূর্তি প্রতিষ্ঠার মধ্যে আসলে যে একটা বিতর্কের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস জাস্ট পরিষ্কার করে দিয়েছে। অতীতেও তো কোনো রাজ্যপাল মূর্তি নিয়ে এই ধরনের হাস্যকর কাণ্ড কারখানা করে, এতে না সাংবিধানিক যে পদমর্যাদা, গুরুত্ব, এগুলো লঘু হয়ে যায়। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। রাজভবনে আগে আরও অনেক রাজ্যপাল এসছেন, কিন্তু তারা কেউ নিজের মূর্তি বসানোর মতো হাস্যকর কাজ করেননি। তাই সিভি আনন্দ বোস রাজ্যপাল পদের অমর্যাদা করেছেন, এটাই তো বললেন কুণাল ঘোষ। এবার এই কথাটা বলে দেওয়ায় কি হলো, প্রথমত একটা রাজনৈতিক বার্তা দেওয়া হয়ে গেল। এই যে রাজ্যপালকে আক্রমণ করতে হলো না, কষ্ট করে টেনে নামাতে হলো না, সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে মানানসই নন, এটা আলাদা করে ওই সাংবাদিক সম্মেলন করে বলতে হলো না। শুধু বুঝিয়ে দেওয়া গেল রাজ্যপাল নিজেই নিজের অবস্থানকে লঘু করে ফেলেছেন। আর এর ফলে যেটা হলো সেটা দ্বিতীয় পয়েন্ট। এরপর রাজ্যপাল কোনো বিষয়ে রাজ্যকে বা তৃণমূলকে আক্রমণ করলে কুণাল ঘোষেরা বলতে পারবেন, যিনি নিজের পদের মর্যাদা রাখতে পারেন না তার কথার কোনো গুরুত্ব আছে নাকি? পাত্তাই দিচ্ছি না আমরা। যিনি নিজের পদের মর্যাদা রক্ষা করতে পারেন না, তিনি আবার বলেন রাজ্যের মানুষকে রক্ষা করবেন। কি করে করবেন? এই ন্যারেটিভটা না আবার যদি তৃণমূল তৈরি করে দিতে পারে, এটা কিন্তু তাদের জন্য একটা রাজনৈতিক সুবিধা, জানেন তো। কারণ রাজনৈতিক হিংসা হলেই দেখবেন মানুষজন, তারা ওই আক্রান্ত মানুষেরা, তারা সবাই রাজভবনে চলে যায় না। রাজ্যপালও শতপ্রবৃত্ত হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কখনোই কন্ট্রোল রুম, কখনো কল সেন্টার, বিভিন্ন কিছু খুলে ঠুলে দেন আর কি। তো এরপর রাজভবনের দরজা যদি ওই আক্রান্ত মানুষের জন্য রাজ্যপাল খুলে দেন, তখন তৃণমূল নেতারা ফের রাজ্যের মানুষকে মনে করিয়ে দেবেন এই রাজভবনের রাজ্যপাল নিজেই নিজেকে প্রতিষ্ঠা করে বসে আছেন। এখানে তিনিই সবটা, এখানে অন্য মানুষের কোনো জায়গা নেই। রাজ্যপাল যা করেছেন, যা করছেন, সবটাই আসলে লোক দেখানো পদক্ষেপ। আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে যে রাজ্যের সরকারের সঙ্গে বা রাজ্যের শাসক দলের সঙ্গে প্রতি পদক্ষেপে তার বিরোধ হয়েছে, সেটা তো এতদিন ধরে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। এবার সেই রাজ্য সরকার বা শাসক দলকে এরকম একটা পড়ে পাওয়া 14 আনা সুযোগ আনন্দ বোস দিলেন কেন? দেখুন, এরপর মানে এই আক্রমণটা যে আসবে, এটার পর রাজভবন থেকে যে দুটো বিবৃতি এসছে, তাতে কিন্তু স্পষ্ট এই স্থাপন করা, মানে মূর্তি স্থাপন করা পর্যন্ত ব্যাপারটা যে এই দিকে যাবে সেটা তিনি বুঝতে পারেননি। এবং এই যে দুটো বিবৃতি, তাতেও কিন্তু এই যেচে এরকমভাবে গাড্ডায় পা দেওয়ার কোনো ব্যাখ্যা নেই। শুধু প্রথম বিবৃতিতে রাজভবন জানায় উপহার দেওয়ার আড়ালে কি রাজভবন আর রাজ্যপালের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে? কেউ কি পরিকল্পনা করে রাজ্যপালকে দিয়ে তার মূর্তির আবরণ উন্মোচন করিয়েছেন? এবং শুধু এই প্রশ্ন তোলা না, সেটা জানতে একটা তদন্ত কমিটি পর্যন্ত করা হয়েছে। মানে বুঝতে পারলেন, যেখানে তৃণমূল কংগ্রেস একটা কটাক্ষ করার আড়ালে জটিল এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হয়তো এরকম একটা রাজনৈতিক প্রশ্ন তুলে দিয়েছে, সেটা উপলব্ধি করার পর রাজ্যপাল রাজনৈতিক অ্যাঙ্গেল থেকেই তার জবাবটা দিতে চেয়েছে। ওই একটা কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্রের তত্ত্ব, তাকে এবং রাজভবনকে অসম্মানিত করার জন্য এ সমস্ত করা হয়েছে। একটা ষড়যন্ত্র, এটা কে পাঠালো, কেন করলো? এবং শুধু প্রশ্ন তোলা না, দেখলেন তো একটা তদন্ত কমিটি করে দিয়েছেন। মানে ব্যাপারটাকে যে তিনি মনে প্রাণে বিশ্বাস করছেন সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। লোককে বিশ্বাস করানোর একটা আপ্রাণ চেষ্টা আর কি। প্রশ্ন তো একটাই, রাজ্যপাল নিজের মূর্তি দেখে এবং তা নিয়েই যে ফটো সেশন করলেন, সেই সময়
এগুলো বুঝতে পারেননি যে এই আত্মপূজা রাজনীতির খোরাক হতে পারে। এটা আত্মপূজা ছাড়া কি কেউ বলেনি তাকে। দেখুন, রাজভবনের অনুষ্ঠানে রাজভবনের অনুমোদন নিয়েই তো ওই মূর্তি প্রবেশ করেছে বলে ধরে নিতে হবে। আর সেটা যদি না হয় তাহলে তো ধরে নিতে হবে যে রাজ্যপালকে অন্ধকারে রেখে রাজভবন তার মর্যাদা নষ্টের যাবতীয় বন্দোবস্ত করে গেছে। তাহলে তো ওই তদন্ত কমিটিটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে ধরতে হবে। দেখুন, এই প্রশ্নটা কিন্তু উঠবে, এটা রাজ্যপাল বুঝতে পেরেছেন। আর এটা বুঝেই সম্ভবত দ্বিতীয় বিবৃতিটা জারি করেছে রাজভবন। তাতে বলা হয়েছে যে শিল্প আর শিল্পীর মান রাখতেই রাজ্যপাল ওই মূর্তি গ্রহণ করেন। যে রাজ্যের রাজ্যপাল জনতার রাজ্যপাল হিসেবে পরিচিত, মানে এটা রাজভবনের বিবৃতিতে আছে আর কি, সেই রাজ্যের রাজভবন বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই মূর্তি প্রবেশের অনুমতি দিয়েছে। মানে বুঝতে পারছেন, একটা ঘটনা সেটাকে কত রকমভাবে ব্যাখ্যা করার একটা আপ্রাণ চেষ্টা। দুটো বিবৃতিতেই কিন্তু স্পষ্ট রাজ্যপাল ওই তৃণমূলের মূল প্রশ্নটাকে, মানে যেখানে তারা সত্যি সত্যি অস্বস্তিতে ফেলেছে, সেই জায়গাটাকেই ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। রাজভবনে ঘুরিয়ে বুঝিয়ে দিচ্ছে শিল্পীর ইচ্ছে মূর্তি তৈরি হয়েছে, তাকে কে টাকা দিল না দেয়নি সেটা নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না। ব্যক্তির ইচ্ছেকে, শিল্পীর ইচ্ছেকে মর্যাদা দিয়ে তারা সেই উপহার গ্রহণ করেছেন। শুনে মনে হচ্ছে না মায়াবতীর সঙ্গে কিছুটা মিল রয়েছে? পাচ্ছেন তো? মায়াবতীও তো বলেছিলেন জনতার ইচ্ছায় তার মূর্তি তৈরি হয়েছে, লখনৌ আর নয়ডায় মূর্তি বসেছে। এবার রাজ্যপাল তো বলে দিলেন মানুষের ইচ্ছায়, শিল্পীর ইচ্ছায় তার মূর্তি তৈরি হয়েছে। দেখুন, রাজ্যপালের নিজের ইচ্ছায় মূর্তিটা তৈরি না হলেও সেটা তো বলে দিলেন, কিন্তু তার ইচ্ছেতেই তো রাজভবনে মূর্তি প্রতিষ্ঠা পেয়েছে। তার দায়টাও ওই শিল্প, শিল্পী আর জনতাকে কেন নিতে হবে সে প্রশ্নের উত্তর দেওয়ার একটা দায় তো থেকে গেল, তাই না? যদিও এই উত্তরটা রাজভবন এখনো দেয়নি। তো এই তীব্র প্রতিক্রিয়া, কটাক্ষ, ট্রোলিং এসব দেখে উনি নিজে এটা থেকে ব্যাক আউট করেছেন। এবার কে দিল এসব তদন্ত, এগুলো লোক দেখানো হাস্যকর কাজকর্ম। একবার মেগালোম্যানিয়াক, আমি ছাড়া কিচ্ছু বোঝে না। রাজভবনটা কারণ পৈতৃক সম্পত্তি না, রাজভবনে কেন উনি নিজের মূর্তি বসিয়েছেন? এবার বলছেন কে রে বসালো, কি হলো, আমাকে দিয়ে উদ্বোধন করিয়ে দিল বলে তার তদন্ত। মাথা খারাপের লোক নাকি এরা? চূড়ান্ত হাস্যকর। পশ্চিমবাংলাকে হাস্যকর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য অনেকেই যেমন আছেন, তেমন রাজ্যপাল নিজেও আছেন। পরপর দুজনের বক্তব্যেই তো এই হাস্যকর শব্দটা কানে টাং টাং করে বাজলো। ওই মিলে সুর মিলে মেরা তুমারা হয়ে গেল, তাই না? সুজন চক্রবর্তী রাজ্যপালের সমালোচনা করেছেন ঠিক আছে, কিন্তু আমার ধারণা কি জানেন, তিনি যদি জানতেন যে তার সুরটা এইভাবে কুণাল ঘোষের কথার সাথে মিলে যাবে, এইভাবে দুজনেই একই লাইনে কথা বলছেন, একই শব্দ ব্যবহার করছেন, হাস্যকর, তাহলে নিশ্চয়ই কিছুতেই ওই শব্দটা উচ্চারণ করতেন না। এটার কারণ আছে। আপনারা বলবেন যে ঠিক আছে, তো মনে হচ্ছে হাস্যকর বলেছে, তাদের অসুবিধে কী আছে? তো অসুবিধে অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদ, এটাই অসুবিধে। স্বাতন্ত্র্য বজায় রাখাটা যে কতটা জরুরি সেটা কিন্তু বামেরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। প্রত্যেকটা ইয়েতে তাদের একটু অন্যরকম থাকতে হবে, অন্যভাবে দেখতে হবে, এবং সেটা শুধু তাদের নয়, বাকি রাজনৈতিক দলগুলোরও বাধ্যবাধকতা। এটা কিন্তু তারা বিভিন্ন সময় বলে, বিভিন্ন সময় আঙুল দিয়ে দেখায়। এই যে বিভিন্ন বিষয়ে তৃণমূল আর বিজেপির কথা বা কাজে কোনো রকম সাদৃশ্য পেলেই তৃণমূল আর বিজেপিকে সিপিআইএম নেতারা যে সেটিং বলে কটাক্ষ করেন, সেটাও তো ওই আলাদা হচ্ছেন না কেন, এক হলেন কেন, সেই জায়গার থেকে কোনোভাবে এক হওয়া যাবে না। যদিও বারবার একই অস্ত্রটা ব্যবহার করতে করতে তার ধার হয়তো কমেছে, আখেরে খুব একটা লাভঠাবও হয়নি। মানে সবই তো রাজনৈতিক দলের ভোটে জেতার জন্য, অ্যাটলিস্ট ভোট বাড়ানোর জন্য, ভোট পাওয়ার জন্য, সেগুলো কোনোটাই হয়নি। কিন্তু ওই ভদ্রলোকের এক কথা, সিপিআইএম নিজের কৌশল বদলায়নি। আবার তৃণমূল বা বিজেপিকে দেখুন, দুদলও কিন্তু যতই ওই সিপিআইএম বামেরা ওই সেটিং ফেটিং বলুক, যতই ধরে নিয়েছে ও শূন্য, তো এদের পাত্তা দেওয়ার দরকার নেই। খানিকটা ইচ্ছে করে মানে ওদের
ওই বলার সুযোগ দেওয়ার জন্যই। অনেক সময় দেখবেন লোকে এরকম করে বলার সুযোগ দিয়ে মজা পায়, এটা সেরকম। সেইভাবেই তারা তো বিভিন্ন কাণ্ড কারখানা করছে। এ দেখুন, দুটো দলে একই সময়ে নেতৃত্ব বদলের একটা হাওয়া উঠে গেছে। এবার এইটা দেখে একইভাবে এবার বামেরা বলতে পারে না, রে তো সেটিং তত্ত্ব। দু দলেই তো একই রকম, একই মুদ্রার এপিঠ ওপিঠ, একই সঙ্গে সব কিছু করে। আর এটার পেছনেও এদের একটা যৌথ চক্রান্ত আছে। ওই রাজ্য রাজনীতিতে বাইনারিটাকে টিকিয়ে রাখতে হবে, মানে যাবতীয় আলোচনা যাতে তৃণমূল আর বিজেপির মধ্যেই সীমাবদ্ধ থাকে, রাজনৈতিক আলোচনাগুলো আর কি। সেই জন্যই আটঘাট বেঁধে একই সময়ে দুটো দল এই নেতা খোঁজার হাওয়াটা তুলে দিয়েছে। এই অভিযোগটা কিন্তু বামেরা এখন করতেই পারে। দেখুন, এটাও তো ঘটনা। দুটো দলে কিন্তু এই যে হাওয়াটা উঠেছে না, এটা কি হবে না হবে সেটা তো পরের প্রশ্ন, কিন্তু দুটোর মধ্যে একটা সাদৃশ্য আছে। ধাপে 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 ব্যাপারটা ওঠা যেরকম বলে, একদম সেরকম। একজন ভিত তৈরি করলেন, একজন তার উপর ইট গাঁথলেন, তারপর দেওয়াল উঠলো, এরকম ব্যাপার আর কি। খেয়াল করে দেখুন, সে কবে একজন মুখ ফসকে তৃণমূল বিধায়ক তিনি মুখ ফসকে বলে ফেললেন যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর অবশ্য বললেন যে মুখ ফসকে গেছে। কুণাল ঘোষ বললেন যে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতা, তিনি যতদিন পার্টিতে আছেন তার নেতা অভিষেকই। এরপর এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি আবার একটু ঘুরিয়ে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড্ড চাপ, তার হাত থেকে পুলিশ মন্ত্রীর পদটা সেটা বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হোক, ভালো হবে। এবার সেটাকে আবার সমর্থন জানালেন আরেক হুমায়ুন কবির, দেবরার তৃণমূল বিধায়ক। তিনি বললেন যে হ্যাঁ, অভিষেক যদি পুলিশ দপ্তরের দায়িত্ব পান ভালো হবে, খুব ভালো কাজ করবে। মানে দেখুন, গোটা বিষয়টার মধ্যে তো একটা জিনিস স্পষ্ট, খুব ধাপে ধাপে এবং একটা সরল রেখায় দাবিটা উঠছে। দাবিটা তোলানো হচ্ছে কিনা এ সমস্ত নিয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন জল্পনা কল্পনাও আছে। তৃণমূলের সংগঠনে অভিষেক যেভাবে সক্রিয়, সেভাবেই তৃণমূলের একাংশ রাজ্য মন্ত্রিসভায় অভিষেককে দেখতে চাইতেই পারেন। কিন্তু টাইমিংটা দেখুন, ঠিক যখন এই সদ্য লাস্ট এতগুলো একসঙ্গে উপনির্বাচন, সেইগুলোর ঠিক আগের থেকে, অর্থাৎ ভোটের যে হাওয়াটা একসঙ্গেই 6টা উপনির্বাচন থেকে উঠলো, এটা তো এখন চলবে, আর তো মাঝে 1 বছর, তারপরে 26। ফলে এই রকম সময় এই দাবিটা তুলে দেওয়া, সেটা আর কি মানে টাইমিংয়ের ব্যাপার কিছু নেই, কাকতালীয়। এবং এটাও কি কাকতালীয়, দেখুন এই একই সঙ্গে বিজেপিতেও একই সময় নতুন নেতার জন্য সওয়াল শুরু হয়ে গেছে। আগে ঠাড়ে ঠুড়ে চলছিল, আর 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যখন বিজেপির প্রার্থীরা একটাতেও জিততে পারলেন না, ছিলই একটা দখলে, সেটাও যখন হাতছাড়া হলো, তখন আস্তে আস্তে সবাই দাবি তুলতে শুরু করে দিলেন। এটাও কিন্তু ধাপে ধাপে এবং খুব স্ট্র্যাটেজিক্যালি, ওই ভিত্তিপ্রস্তর স্থাপন, তারপরে ইট গাঁথা, তারপর দেওয়াল, এরকম ব্যাপার আর কি। দলের তরফে প্রথম মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দল নেতা বলেছিলেন এই হারের দায় তার নয়। দায় নেই, কেন নেই? কারণ সংগঠনের দায়িত্বেই তো তিনি নেই, সুতরাং যিনি আছেন দায় তার। আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1টি বছর আছে। 1টি বছর আছে বলার মধ্যে দিয়েই তো শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন আসলে কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে। আর কাউন্টডাউনের শুরুতেই তিনি কি বুঝিয়ে দিলেন, নিজের ঘাট থেকে দায়টা ঝেড়ে দিয়েও কি বোঝালেন, কি হচ্ছে না দলে, সেটা যে দরকার, না হলে এই ব্যর্থতার ধারাবাহিকতা যে বজায় থাকবে, এটাই সুকৌশলে বুঝিয়ে দিলেন। আর বাকি কি থাকলো, দায় কার এটা বলার তো না, সেটা শুভেন্দু অধিকারী না বললেও এরপর তো আর বুঝতে অসুবিধার কোনো জায়গা নেই যে তিনি ঠিক কী বলতে চাইছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এ রাজ্যে সংগঠন দেখার দায়টা তারই, উপনির্বাচনে হারের দায়টাও তারই, তাকেই নিতে হবে দায়টা। এবার এই বক্তব্যগুলো যে আসবে, বিজেপির রাজ্য সভাপতি তিনি নিজেও হয়তো এগুলো জানতেন, কিন্তু একসঙ্গে যে এইগুলো ধেয়ে আসবে, মানে একটা ওই ধাপে ধাপে ব্যাপারটা আসে। তো এটা যে প্রথমটা যে লঞ্চিং প্যাড, এরপর যে পরপর মিসাইলগুলো আসছে তার দিকে, এটা কি সুকান্ত মজুমদার বুঝতে পেরেছিলেন? হয়তো ভাবছিলেন যে একটা শৃঙ্খলাবদ্ধ দল তো চট করে এরকম হবে না, কিন্তু হলো তো। তথাগত রায় থেকে অর্জুন সিং হয়ে অগ্নিমিত্রা পাল, মাঝখানে হালকা করে দিলীপ ঘোষ, সকলেই রাজ্য রাজনীতিতে নতুন নেতা চাইছেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, মানে নবীন প্রবীণ বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সকলেই এক বাক্যে বলছেন নেতৃত্বে বদল চাই, কেউ সরাসরি, কেউ ইঙ্গিতে, বিষয় তো একই। প্রশ্ন তো একটাই, নেতা বদলালেই কি ভাগ্য বদলাবে? ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 টেস্টের সিরিজ তো ভারত হেরেছিল, নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। সেই ভারতই অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে রেকর্ড মার্জিনে জিতেছে। হ্যাঁ, একটাই বদল, নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা, কারণ ওই পারিবারিক কারণে রোহিত ছুটি নিয়েছিলেন, তাই জন্যই বুমরাকে ক্যাপ্টেন করেছিল বিসিসিআই। নেতা বদলের জন্যই কি অস্ট্রেলিয়ায় এইভাবে ভারত জিতল? দেখুন, একটাই বদল, তাতেই এরকম। বুমরার ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি ওই যে যশস্বী জয়সওয়াল বা কোহলি যে সেঞ্চুরি করলেন, বল হাতে সিরাজ বা হর্ষিত রানা যে দুর্দান্ত পারফরমেন্স করলেন, এগুলোর কোনো দাম নেই? অস্বীকার করা যায় এগুলোকে? বলবেন তো রাজনীতি ক্রিকেট নয়, ঠিক, কিন্তু দুটোই তো টিম গেম। নেতা যিনি হন, ময়দানে লড়াই তো দলগতভাবেই করতে হবে। এবার সেটা কিভাবে হবে, কে বলে দেবেন, তার উপরে যদি পুরোটা নির্ভর করে, তাহলে বাকিরা আছেন কি করতে? নেতা বদলালেই যদি দলের চেহারা বদলে যায়, তাহলে তো একটা প্রশ্ন অবধারিতভাবে আসতে পারে, তাহলে কি এতদিন ইচ্ছাকৃতভাবে কেউ আন্ডার পারফর্ম করছিলেন, নিজের পুরো 100% দেননি, ওয়েট করছিলেন যাতে গাড্ডায় পড়লে তারপর তারা নিজেরা সামনে আসবেন, তখন দায়িত্ব নিয়ে দেখিয়ে দেবেন? এটার ভাবনাটার মুশকিল একটাই, জানেন তো, তারা যদি এরকম কাণ্ড করে থাকেন, তারা দায়িত্ব পেলে বাকিরা আবার সেই কাণ্ডটাই করবেন না, তাকে গাড্ডায় ফেলার জন্য গাড্ডা খুঁড়বেন না, এটা নিশ্চিত হতে পারবেন তো? ভালো করলে সে যিনি করবেন তার কৃতিত্ব দেওয়া যাবে না, তখন সেটা দলগত ব্যাপার। খারাপ করলেই ওই দাঁড় করিয়ে একজনকে আঙুল তুলে দাও এবং বলে দাও যে এর জন্যই যাবতীয় কিছু। এটা একটুখানি মানে রাজনীতিক সুলভ ব্যাপারই, কারণ রাজনীতির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দলের নেতৃত্বের তো একটাই লক্ষ্য, নিজেদের স্বার্থ পূরণ, মানুষের স্বার্থ পূরণ, দলের স্বার্থ পূরণ, এগুলো কিন্তু সেকেন্ডারি, এগুলো বুঝে নিতে হবে। যেখানে দলের স্বার্থ পূরণের মধ্যে নিজের স্বার্থ পূরণ হয়, সেখানেই কিন্তু নেতারা দলের স্বার্থ পূরণের কথা ভাবেন, জানেন তো। ফলে এই যে উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন সুকান্ত মজুমদার ওই বল্লায় একটা মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, সেখানে বন্দুক হাতে নিখুঁত নিশানায় সব বেলুন টেলুন ফাটাচ্ছিলেন, কিন্তু উপনির্বাচনের রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর এই 2026 পর্যন্ত বিজেপির বন্দুকটা তার হাতেই থাকবে, এই গ্যারান্টিটা কি কেউ দিতে পারছেন? শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার আর কে হবেন? আর সুকান্ত মজুমদার যিনি ছিলেন, তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। কিন্তু তাকে ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, কিন্তু সফলও হননি। আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিংভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। যদি এই কথাটা বিজেপির কোনো নেতা বা নেত্রী বলে থাকেন যে এমন সভাপতি চাই যিনি লড়াই করবেন, তাহলে কি
এতদিন যারা তাঁর সভাপতি ছিলেন তো তারা কি লড়াই করেননি? তো সেটা একটু খোলসা করে বলে দিলে সুবিধা হয়। সব সংগঠকরা এনে দিয়েছে। সংগঠক, সদস্য, সমর্থন তিনটে একসঙ্গে হলেই তবে জয় আসে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বিধানসভার বিরোধী আসন সব বিজেপি, আর কেউ নেই। সিপিএম টিপিএম দিয়ে চলবে না। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কোথায় আছেন? কোথায় বিরোধী দল? সবাই কিন্তু মানে বলছি না, না বলে যা যা বললেন, বলার কিছু বাকি থাকলো কাকে চান এবং কে হলে কি হবেন। কিন্তু যেটা বোঝালেন মানে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হলে ওই অর্জুন সিংয়ের কথা মতো 26-এ ক্ষমতায় চলে আসবেন, ব্যাপারটা কি এতটাই সরল রেখায় চলবে? সকলে মেনে নেবেন? একেবারেই না। দেখতে হবে এবার কতজন প্রকাশ্যে বিদ্রোহ করার সাহস দেখান। এবার এই বিদ্রোহ করার সাহসটা কিন্তু সবাই দেখাতে পারেন, অনেকেই গুমরন, আসল সময় চুপ। হ্যাঁ, এটা ঘটনা। শুভেন্দু অধিকারী তিনি এই সাহস কিন্তু দেখিয়ে এসছেন। অভিষেকের নেতৃত্ব মানবে না বলেই সেই জন্য তিনি তৃণমূল থেকে বেরিয়ে এসেছিলেন। এটাও কিন্তু তার জন্য একটা কম বড় সিদ্ধান্ত ছিল না। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসেনি। দেখুন, অভিষেককে পছন্দ নয় তাই তৃণমূল ছেড়েছেন, এটা তো অত্যন্ত স্পষ্ট করে শুভেন্দু বলে দিলেন। তার মানে কি? শুভেন্দু বিজেপির টানে নয়, অভিষেকের প্রতি রাগে দল ছেড়েছেন। অপশান হিসেবে বিজেপিকে উপযুক্ত মনে হয়েছিল, তাই জন্যে কি বিজেপিকে বেছে নিয়েছেন? দেখুন, শুভেন্দু তো নিজেই এই কারণের ক্রমান্বয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। প্রথমে অভিষেক, তারপর বিজেপি। ওই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, তার মধ্যে একটা চাহিদা তৈরি হয়েছিল, সেটা যেখান থেকে সাপ্লাই পেয়েছেন সেখান থেকে নিয়ে নিয়েছেন, এই তো ব্যাপার। এবার সেই শুভেন্দুকে ক্যাপ্টেন করার দাবি তুলছেন তথাগত রায়, অর্জুন সিংয়ের মতো নেতারা। তার কারণ কি? কারণ এটাও সত্যি কথা, শুভেন্দুই এই মুহূর্তে বাংলায় বিজেপির সেরা লড়াকু প্লেয়ার। কিন্তু শুভেন্দু আগেভাগেই জানিয়ে দিয়েছেন কোন ম্যাচ তিনি জেতাতে পারবেন, কোন ম্যাচ তিনি জেতাতে পারবেন না। এটা কিন্তু মানে অত্যন্ত বিচক্ষণ প্লেয়াররা বা কোচরা তারা এটা করেন। যখন চরম একটা ডিম্যান্ডের মধ্যে দিয়ে তাদের দায়িত্ব দেওয়া হয়, তারা বুঝতে পারেন যে এই প্রত্যাশার চাপটা তাদের গলায় কিন্তু ফাঁস হয়ে চেপে বসতে পারে। এই আগের থেকেই ফাঁস আলগা করার রাস্তাটাও কিন্তু শুভেন্দু অধিকারী খুলে রেখে দিলেন। আমি আবারও বলি, নৈহাটি, দালডাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে। আর সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতব না। সিতাইতে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয় মুসলিম লীগকে, মুসলিম লীগ 2 মমতা ব্যানার্জিকে। আর হাড়োয়াতে 80% মুসলমান, তারা মমতাকেই ভোট দেয়। একই সঙ্গে ভবিষ্যৎবাণী এবং একই সঙ্গে নিজের এসকেপ রুট, দুটোই কিন্তু করে দিলেন শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে বিজেপি কোন রাস্তায় জিতবে সেটাও স্পষ্ট করে দিলেন। রাস্তা তো একটাই, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, দুটোর মাঝখানে মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ। যখনই হিন্দু ভোট একত্রিত হবে তারা জিতবেন, আর যখনই মুসলিম ভোট যেখানে বেশি সেখানে তারা হারবেন। এটা নিয়ে আর কোনো কোথাও গিয়ে কোনো রকম রাগঢাক গুড়গুড় রাখছেন না। এবং এটা এমনভাবে, এমন ভঙ্গিতে বলছেন, দেখাচ্ছেন মুসলিম ভোটটা একত্রিত হচ্ছে, সংগঠিত হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানে কীভাবে কোনো জায়গায় তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন, নির্ণায়ক ফ্যাক্টর। কিন্তু একই সঙ্গে বুঝিয়ে দিচ্ছেন তাহলে হিন্দুদেরও একত্রিত হতে হবে। এই হচ্ছে রাজনীতি। দেখুন, শুভেন্দু বলেছেন মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডেও সংখ্যালঘু ভোট বিজেপির বিরুদ্ধে গেছে। আরেকটা জায়গার কথা তো বলতে পারতেন, সেখানে তো অনেকগুলো উপনির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশ বলেননি, কিন্তু তার কারণ তিনি জানেন সেখানে গল্পটা একটু অন্যরকম, ওটাকে এক ব্র্যাকেটে নিয়ে এলে মুশকিল হয়ে যাবে। মোরাদাবাদের কুন্দারকি বিধানসভার আসনে বিজেপির রামবীর সিং জিতেছেন। এবার শুধু জিতেছেন না, 1,45,000 ভোটে জিতেছেন, মানে প্রায় 1.5 লাখ ভোট।
এবার এটাও খুব বড় কথা না, উপনির্বাচনে কেউ এরকম বড় ব্যবধানে জিতলেন, জিততেই পারেন, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে ওই কেন্দ্রের জনবিন্যাসের মধ্যে। ওই কেন্দ্রে 65% বেশি হচ্ছে মুসলিম, সেখানে রামবীর সিং পেয়েছেন 76% ভোট। এবং শুধু সেটাও না, আরও একটা পরিসংখ্যান রয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যারা সবাই মুসলিম, 11 জন মুসলিম প্রার্থী, তাদের হারিয়ে তিনি জিতেছেন ওইভাবে মুসলিম অধ্যুষিত জায়গার থেকে। ভাবছেন তো কীভাবে জাতপাতের হিসেবে। কুন্দারকিকে 80,000 শাহেকজাদা রয়েছে। এবার শাহেকজাদা নামটা আপনাদের কাছে নতুন লাগছে, আমাদের নওসাদ সিদ্দিকিরা যেরকম ওই পীরজাদা, তেমনই হচ্ছে শাহেকজাদা। শাহেক কারা? মুসলিম রাজপুতরা। আর সমাজবাদী পার্টি যাকে প্রার্থী করেছিল সেই মোহাম্মদ রিজওয়ান একজন তুর্ক, মানে বহু প্রজন্ম আগে রিজওয়ানের পূর্বপুরুষ তারা তুর্কি ছিলেন। এবার রামবীর সিং নিজে রাজপুত, তাই মুসলিম যারা শাহেকজাদা তারা যেহেতু ওই রাজপুত মুসলিম, তাই আর একজন রাজপুতকে বেছে নিয়েছেন, অর্থাৎ রামবীর সিংয়ের হয়ে প্রচার করেছেন, রামবীর সিংকে ভোট দিয়েছেন। হ্যাঁ, এটা ঘটনা যে পাশাপাশি তুর্ক আর ওবিসি মুসলিম ভোট ব্যাঙ্কও রামবীর সিং ভেঙেছেন, এটাই তাদের কাছে সব থেকে বড় প্লাস পয়েন্ট আর কি। বিজ্ঞাপন হিসেবে যদি এই কুন্দারকিকে তুলে ধরতে হয়, তাহলে কিন্তু এই পরিসংখ্যানটাই তুলে ধরবে বিজেপি। রামবীর সিংয়ের বিরুদ্ধে 11 জন সংখ্যালঘু প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সমাজবাদী পার্টি অবশ্য বলছে যে গায়ের জোরে জিতেছে, আরও অনেক কিছু, কিন্তু হতে পারে কিছু, কিন্তু সেটাতে ব্যবধান এতটা হওয়া সম্ভব? মানে যে জাতের সমীকরণে বিজেপির হিন্দু ভোট ব্যাংকে ভাঙন ধরানোর চেষ্টা করেন রাহুল অখিলেশরা, সেই জাতের সমীকরণেই যোগী আদিত্যনাথ মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরিয়ে দিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছেন, কোথাও না কোথাও গিয়ে জাত পাত অথবা ধর্মীয় মেরুকরণটা খুব জরুরি। শুভেন্দু ওই হারোয়া আর সিতাইয়ে কখনো জিতবেন না, ভবিষ্যতেও হারবেন বললেন, মানে আগাম হার স্বীকার করে নিচ্ছেন। কিন্তু সেটার মধ্যে দিয়ে তিনি তো বার্তাটাও দিয়ে গেলেন, কি হলে জিতবেন, কেন হলে জিতবেন না, কারা কি করছে। অথচ তার পার্টির ব্যালেন্স শিট বলছে বাংলার মুসলিম ভোট ব্যাংকে ভাঙনের সুফল কিন্তু বিজেপি পেয়েছে। এটা বলবেন না, তার কারণ এটা বললে নিজেদেরা যে ভোট কনসলিডেশন করেছেন এবং কেউ কেউ যে সংখ্যালঘু ভোটটাকে একত্রিত করেছে নিজেরা সুফল পাওয়ার জন্য, সেই ন্যারেটিভটা একটু কমজোরি হয়ে যাবে। অথচ বাস্তবে কিন্তু এই সংখ্যালঘু ভোট ভাগাভাগির তত্ত্বটাও রয়েছে। এই যে মালদা উত্তর, সেখানে সংখ্যালঘু ভোট 45%, রায়গঞ্জ সংখ্যালঘু ভোট 46%। 2019 আর 2024 পরপর দুটো লোকসভা নির্বাচনেই কিন্তু ওই দুই কেন্দ্রেই বিজেপি জিতেছে। কারণ হিসেবে ধরা হচ্ছে যে দুটো জায়গাতেই তখন ওই বাম আর কংগ্রেস জোট লড়েছিল, তারা মুসলিম ভোটটা কেটে নিয়েছে, তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকের থেকে ভোট ভাগ হয়েছে। এবার তাতে ওই দুটো দলের কোনো লাভ হয়নি, কিন্তু নিজেদের মানে এটা তৃণমূলের লোকজন ভাববেন যে ওরা নিজেদের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছে, আর মাঝখান থেকে ওই জিতে বেরিয়ে গেছে বিজেপি। কংগ্রেস মালদা দক্ষিণে জিতেছে বটে, কিন্তু বহরমপুরেও তো হেরে গেছেন অধীর চৌধুরী। অর্থাৎ বিজেপিকে রুখতে সংখ্যালঘু সমাজ এক হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, এটা বললে তার ব্যাখ্যা হিসেবে এই যে গোটা জায়গাটা তারা তুলে ধরতে পারেন বিভিন্ন জায়গা, এই যেরকমভাবে হাড়োয়ার কথা তুলে ধরলেন। কিন্তু তারপরেও কোন অঙ্কে তারা জিতবেন সেটারও কিন্তু ওই ভাগাভাগিরই অঙ্ক। এবারের বিধানসভা উপনির্বাচনে বাম আর কংগ্রেস জোট হয়নি, দুদলেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে ভোটের ক্ষেত্রে এরা জোট করুক চাই না করুক, বাম বা কংগ্রেসের কোনো লাভও নেই, ক্ষতিও নেই, যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। কিন্তু তৃণমূলের সঙ্গে যদি কংগ্রেসের জোট হয় তাহলে কিন্তু দু দলেরই লাভ হতে পারে, মানে তৃণমূলের এবং কংগ্রেসের। তৃণমূলের লাভ কি?
মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে মুসলিম ভোটটা ভাগ হওয়ার আশঙ্কা কমবে, নিজেদের ওই মুসলিম ভোট ব্যাংকটা অটুট থাকবে, তাতে বিজেপির মুশকিল, বিজেপির আসন কমবে। কংগ্রেসের লাভ, তারা যে আসনগুলোতে শক্তিশালী সেখানে তৃণমূল প্রার্থী দেবে না, ফলে একের বিরুদ্ধে একের লড়াইয়ে কংগ্রেসের জয়ের সম্ভাবনাটা বেড়ে যাবে। তারা যা হয় 0 বা যা একটা লোকসভায় 1, সেখান থেকে ভবিষ্যতেও তারা একটু বাড়ার কথা ভাবতে পারবেন এবং সবথেকে বড় কথা জয়ী পক্ষে থাকবেন। তাই উপনির্বাচনের ফল বেরোনোর পরই কিন্তু দেখবেন তৃণমূল শিবির থেকে কংগ্রেসের দিকে বার্তা যাচ্ছে। মানে আমি একটা জিনিস দেখলাম জানেন তো, জাস্ট এই উপনির্বাচনগুলোর ফল বেরোলো আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন বার্তা সবই কিন্তু ওই 2026-এর দিকে তাকিয়ে সেগুলো বাজারে আসতে শুরু করলো। সেটা নেতা বদলের বার্তাই হোক বা দল বদলের বার্তা, শিবির বদলও বলতে পারেন, জোট বদলও বলতে পারেন, জোট বাঁধাও বলতে পারেন। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ঐক্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন যে জাতীয় রাজনীতিতে সকলে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে। এবার দেখুন, প্রাথমিকভাবে মনে হবে এটাই তো স্টান্স ছিল, এটাই তো বলছিল, এই ইন্ডিয়া ঐক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই তো চেয়েছিল সবাই, তৃণমূল তো সেটাই প্রথম থেকে বলে এসছে। সে একই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদের নতুনত্ব কী আছে? আছে একটাই, টাইমিং। মানে 26-এর দরাদরির প্রথম চালটা কল্যাণকে দিয়ে তৃণমূল চেলে দিলে, বা 26-এর লড়াইটা কোথায়? বাংলায়। এটা কিন্তু জাতীয় স্তরে না, কিন্তু জাতীয় স্তরে বড় দাদা হওয়ার দাবি জানানো মানে সেটা এখানে গিয়ে প্রভাব পড়বে। কংগ্রেস জাতীয় স্তরে মানবে না দাবিটা, কিন্তু দরদস্তুত্ব চালাতে হবে। ফলে একটা সময় বাংলায় হয়তো তৃণমূলের ফর্মুলাটা মেনে নিতে রাজি হবেন রাহুল গান্ধী। ওই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ, এটাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পেছনের গল্প? যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত। নিশ্চিতভাবে কংগ্রেস বড় দল, তাকে গুরুত্ব সম্মান তৃণমূল কংগ্রেস দেয়। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট ভালো সম্পর্ক। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। অপোজিশন প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গিয়ে কংগ্রেসের লিডারশিপটা কোথাও বিজেপিকে আটকাতে পারছে না, তাহলে যারা আটকাতে পারছে তাদের অভিজ্ঞতা এবং তাদের ফেসটা সামনে রাখলে বোধহয় সেই অভিজ্ঞতা বেশি কাজে লাগানো সম্ভব। আগামী দিনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটের কোনো শরিকের সঙ্গে চলতে, তাদের সঙ্গে এগোতে আমাদের কোথাও কোনো রকম আপত্তি নেই। ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে আমরা মনে করি আমরা অলওয়েজ আগ্রহী ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে পথ চলতে। প্রথম কথা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে কংগ্রেস নেতৃত্বকে বুঝিয়ে দিলেন যে আপনাদের দ্বারা হবে না, তৃণমূলের নেতৃত্বই আপনাকে নিতে হবে। কুণাল ঘোষ সেই জায়গাটায় এতদিন ধরে যাদের একদম শূন্য বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, এখন তাদের যে বড় ইগো, সেই ইগোটাকে কিন্তু স্যাটিসফাই করলেন বড় দল। তারপর কি বললেন? যখন দেখছেন যে তারা পাচ্ছেন না বিজেপির সঙ্গে, যারা পারছেন তাদের কাছ থেকে নো হাউটা নিন, তাদের সঙ্গে থেকে তাদের স্টাইলে, তাদের স্ট্র্যাটেজিতে জয়ী পক্ষে চলে আসুন। আপনাদের লক্ষ্য তো বিজেপি, আমরা নই, চলে আসুন আমাদের সঙ্গে। দেখুন, মানে কংগ্রেসের বিরাট যে দাগার জায়গাটা, বিজেপি যে এতদিন ধরে তাদের ক্ষমতার বাইরে রেখেছে কেন্দ্রীয় স্তরে, সেই দাগার জায়গাটাতেই আস্তে করে আঙুল দিয়ে খুঁচিয়ে দিলেন, দিয়ে প্রতিশোধ নেওয়ার রাস্তায় যে ওই আমরাই আপনাদের বন্ধু হতে পারি সেই বিষয়টা বুঝিয়ে দিলেন। এবার রইল বাকি কংগ্রেসের, মানে প্রদেশ কংগ্রেস, বাংলার নেতৃত্ব, তারা যে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করতে পা বাড়িয়েই রেখেছেন সেটা তো শুভঙ্কর সরকারের বক্তব্যেই পরিষ্কার। কিন্তু তা সত্ত্বেও টেকনিক্যালি কারেক্ট থেকেছেন, বলেছেন ইন্ডি জোটের
যে কোনো শরিকের সাথে কাজ করতে তারা আগ্রহী, সবসময় আগ্রহী। এবার ইন্ডি জোটের মধ্যে কিন্তু তৃণমূলও রয়েছে, সিপিআইএমও রয়েছে, ফলে সিপিআইএমের সঙ্গে নেই, এখন থেকে জোট ভেঙে দিলেন এটা বলার রাস্তা তারা রাখলেন না। কিন্তু তৃণমূলের জন্য বার্তাটাও স্পষ্ট হয়ে রইল, অর্থাৎ এবার দরাদরি করবেন এবং তাতে প্রথম পছন্দ, এই উপনির্বাচন ধরলে পরিষ্কার প্রথম পছন্দ এখন হয়ে দাঁড়াবে আলটিমেটলি তৃণমূল। যদি তৃণমূলের সাথে দরাদরি করে না পোষায় তাহলে তো রইল, বামেদের কাছে তখন যাবেন। কিন্তু দেখুন এই সবটার বাইরেও তার একটা জিনিস আছে, বিধানসভা ভোটের এখনও ঢের দেরি। এতে তৃণমূল তারা কিন্তু এই এখন থেকে বার্তা দিয়ে রাখার একটাই মাত্র কারণ যত দিন যাবে, চাপ যত বেশি চলবে ততই তো মনোবল কমবে, চাপে পড়লে তো নমনীয় হওয়ার সম্ভাবনাটা তত বেশি, জাতীয় স্তর থেকে এই প্রাদেশিক স্তর অবধি। তাতে কংগ্রেসকে হয়তো কম সংখ্যক আসনে রাজি করানোর সম্ভাবনাটা বেড়ে যাবে। এই চাপ তো শুরু হয়ে গেছে, এবং চাপ কিন্তু শুধু মৌখিক চাপ না, কাজের দিক থেকেও চাপ। দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডিয়া ঐক্যের বৈঠক ছিল, সেখানে কিন্তু তৃণমূল যোগ দেয়নি। চাপ। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল জাতীয় কর্মসমিতির বৈঠকে ব্যস্ত ছিলেন, কিন্তু আর কেউ তো যেতে পারতেন প্রতিনিধি হিসেবে, কোনো সাংসদকে পাঠানো হয়নি। কেন? দুটো কারণ। লোকসভা নির্বাচনে কংগ্রেসের মূল ফোকাস কোনটা? আদানি বিতর্ক, কারণ সেটা রাহুল গান্ধীর ফেভারিট ইস্যু, তিনিই তুলছেন, তিনিই বলছেন। তৃণমূল কিন্তু আদানি নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি, বিরাটভাবে মুখও খোলেনি, তাহলে তারা অন্য কিছু চাইছে। এবার তার কারণটা তৃণমূল সম্ভবত আদানি নয়, তারা চাইছে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা সেটাই সামনে আসুক, এটাতে তাদের এখানে সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা আছে সেটাকে অটুট রাখাটা অনেক সুবিধা হবে। ফলে জাতীয় স্তরের অবস্থানগত দিকটাও তারা এই রাজ্যে তাদের নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করার দিকে লক্ষ্য রেখেই করতে চাইছে, সেটাই তো তারা বলেছে ওখানে। সেই জন্যই সেটাকে যদি তারা কোথাও কংগ্রেসকেও নিজেদের পথে নিয়ে নিতে পারে, দুটো জিনিস হবে। এক, যেটা রাহুল গান্ধীর পছন্দ সেই রকম একটা বিষয়কে চাপা দিয়ে তাদের পছন্দ উঠে এলো, দাদাগিরি কমপ্লিট। এক। আর দুই, ওই এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দেওয়া যাবে গোটা দেশে বিরোধীদের আমরা তোমাদের পাশে দাঁড়ানোর জন্য একত্রিত করেছি। এই বিষয়টা, এই অঙ্কটা কংগ্রেস নেতৃত্বও বোঝেন না, সেটাও না, তারা বোঝেন, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই তারাও জানেন যে এই দরাদরিটা এখন চলবে। তবে হ্যাঁ, তৃণমূলের তরফ থেকে কিন্তু এই ওয়াকফ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়ার তাগিদটা অনেক অনেক বেশি, এবং তারা এই বিষয়ে রীতিমতো অ্যাগ্রেসিভ। এই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ রেখেছেন। চিৎকার চেঁচামেচি রক্তারক্তি কি হয়নি। 30শে নভেম্বর রানী রাসমণি রোডেও তো এই নিয়ে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেল, তাতেও তো বক্তব্য রাখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে বিধানসভাতে যেরকম ওয়াকফ সংশোধনী বিরোধী প্রস্তাব পাশ করানোর ভাবনা চিন্তা রয়েছে, ঠিক একইভাবে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে নিয়ে এসে তার মুখ থেকে বক্তব্য বলিয়ে এই বার্তাটাই তো সংখ্যালঘুদের দেওয়া। ওখানে আপনারা তো জানেন না, আপনারা খবর পড়ে শোনেন কে কী বলেছেন, কে কী করেছেন, আসলে কিভাবে লড়াই করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সংসদীয় কমিটিতে, এবার সেটা তার মুখ থেকেই শুনুন। কারণ ঘোড়ার মুখ থেকে খবর পেলে সেটা কিন্তু অনেক বেশি জোরালো হয়, লোকের মনে বিশ্বাসটা। এবার এটা যদি হয়, কংগ্রেসের কী হবে? তাদের যেটুকুনি সংখ্যালঘু ভোট ব্যাংক আছে সেটাও কি আরেকটু লঘু হয়ে যাবে? তা যদি হয়ে যায়, জোট করার মতো আর কিছু পড়ে থাকবে কি? মানে এই বার্তাটা যত বেশি যাবে, তাহলে কংগ্রেসেরও অন্যরকম ভাবার মতো আর কোনো অপশান পড়ে থাকবে কি?
না, 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন। এবার হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু তৎপরতা দেখাবে ওয়াকফ নিয়ে, কারণ হচ্ছে ওয়াকফটা সরাসরি মুসলমানদের সাথে যুক্ত, মুসলিমদের মন পেতে হবে। সেই জন্য একটু ওই যেমন সিএ এনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল, জানে কত কী করেছিল, সে ধরনের দেখাবে, শুধু উপরি দেখাবে, এতে কিছুই ইফেক্ট হবে না। রাজ্যের পশ্চিমবাংলাতে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত যারা থেকে আছে, যেগুলো লুট করছে, সেগুলো কত বিঘা উদ্ধার করেছে বা কত উদ্ধার করতে পারবে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক। ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কনসিডারেশনে আছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন লেজিসলেচার। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে, কিছুই হবে না। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। দেখুন, ওয়াকফ সভা ছাড়াও 30শে নভেম্বর আরও একটা কর্মসূচি রেখেছে তৃণমূল কংগ্রেস, অপরাজিতা বিল। এটাকে যত দ্রুত বলবৎ করা যায় করতে হবে, এই দাবি নিয়েই তো মহিলা তৃণমূল কর্মীরা মিছিল করবেন সেদিন। তার মানে তো ডাক্তারদের বিষয়টাকে তুলে ধরা, ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা কতটা সচেতন, কতটা সিরিয়াসলি ভাবছেন, এই বার্তাটাই তো শিক্ষিত মধ্যবিত্তের কাছে পৌঁছে দিতে যায় তৃণমূল। কিন্তু সেই দিন একটু দেখুন খেয়াল করে, ওই দিনের অন্য কোনো কর্মসূচি নেই তো, খেয়াল করে দেখলে চমকে উঠবে। ওদিনই 1000 ডাক্তারের সাথে অভিষেকের সম্মেলন করার কথা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক কর্মসূচির দিনই দল একই সঙ্গে দুখানা বার্তা নিয়ে এলো, দুটো উদ্যোগ, দুটো কর্মসূচি, একটা ওয়াকফ আর একটা ডাক্তার। মানুষ কার কথা শুনবে, কার সঙ্গে থাকবে? কল্যাণ না অভিষেক? মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিটিংয়ে বলেছেন দলের ভেতর কোনো আলাদা আলাদা না, প্রত্যেককে এক হয়ে চলতে হবে। আগামী দিন অনেক নির্বাচন এবং একাধিক কর্মসূচি রয়েছে, আলাদা আলাদা করে চললে অনেক সমস্যা তৈরি হবে। তাই দলকে এক হয়ে সব কাজ করতে হবে এবং রাজনৈতিকভাবে একাধিক কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। এবার এই বক্তব্যের সঙ্গে অভিষেকের ডাক্তারি সম্মেলনের কোনো সম্পর্ক রয়েছে নাকি? অভিষেকের কথা কারা শুনবে সেটাও কি দল ঠিক করে দিচ্ছে? দেখুন, ন্যাশনাল ইস্যুতে দলের তরফে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরও 5 জনের সঙ্গে অভিষেকও বক্তা দিল্লিতে। এবার মুখপাত্র কথাটা যদি নাও বলি, তার মানে কি অভিষেক রাজ্যের ইস্যুতে কিছু বলবেন না, আবার তিনি একাধিক কর্মসূচি আলাদা আলাদা চলবে না, মানে অভিষেক যে কর্মসূচিটা করছিলেন ডাক্তারদের নিয়ে, দলই যখন ওই ডাক্তারদের নিয়ে আবার কর্মসূচি করছে, ওই অপরাজিতা বিল নিয়ে পথে নামছে, তাহলে তো এটা দুটো আলাদা আলাদা কর্মসূচি হয়ে গেল। তাহলে কি সেটা যাতে না হয় তারই একটা প্রচ্ছন্ন বার্তা। এবার এই বার্তাগুলো যদি দেওয়া হয় তাহলে বার্তাটা কার এবং বার্তাটা কাকে, এটাই তো সব থেকে ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখুন প্রেক্ষাপটটা, ভোটের দামামা বেজেছে, দুটো বড় দলেই একটু অন্যরকম নেতৃত্ব বদলের দাবি, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উঠেছে। বিজেপিতে এই মুহূর্তে একটুখানি মানে ওই বললাম ব্যর্থতার সময় সবাই একটু কমজোরি হয়ে পড়ে, প্লাস যেহেতু সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন, এক ব্যক্তি 2 পদে থাকা যাবে না, এই সমস্ত ব্যাপার ট্যাপার আছে, ফলে তার জায়গাটা এখন একটুখানি ধোঁয়াশাচ্ছন্ন। ফলে তিনি কড়া কোনো বন্দোবস্ত নিতে পারছেন না বা কড়া হাতে কোনো দমিয়ে দিতে পারছেন না বিরোধী পক্ষকে।
মানে যারা নেতৃত্ব বদলের দাবি টাবি তুলছেন আর কি। কিন্তু এখানে 6-6 করার পর মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন সুপার কনফিডেন্ট। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই তিলোত্তমাকে কেন্দ্র করে এই যে একটা বিরাট ডামাডোল, সেটাও তো সামলে দেওয়া গেছে, সব মুখ থুবড়ে পড়েছে। এবার তারপর এত বড় সাফল্য, পুরো রাস্তার হাতে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রদবদল করবেন বলে একটা তালিকা নাকি তৈরি করে ফেলেছেন বলে অনেকদিন ধরে শোনা যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই তালিকাও পৌঁছে গেছে বলে শোনা যাচ্ছিল। আজ তো বৈঠক হলো, এত বড় একটা বৈঠক হলো, সাংগঠনিক সংস্কার নিয়ে কোনো আলোচনাই নাকি সেখানে হয়নি। মানে ভাবুন, রদবদল হলে দলের সাংগঠনিক কাঠামোয় তাজা রক্তের যোগান বাড়বে, প্রবীণরা পেছনের সারিতে চলে যাবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো টার্গেট। কিন্তু আজ জাতীয় কর্ম সমিতির যে তালিকা প্রকাশ হয়েছে তাতে তো নতুন মুখ মাত্র 5 জন, এবং সেই তালিকার এই নতুন মুখ কারা? নতুনরা না, মানে নতুন মানে নবীন না। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানস ভুইয়া এবং জাভেদ খান, প্রত্যেকেই প্রবীণ শিবিরের নবীন। হ্যাঁ, সব প্রবীণ শিবিরের লোক। ফলে সবকটা সিদ্ধান্তই দেখুন একটা নির্দিষ্ট ধারাতে বইছে, একটা নির্দিষ্টভাবে বার্তা দেওয়া। আরও একটা বিষয়, 3টে কমিটি হচ্ছে শৃঙ্খলা রক্ষার জন্যে। মানে বিভিন্ন স্তরে যে শৃঙ্খলাটা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সেটাও খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাহলে যেখানে যা যা বার্তা দেওয়ার, যে যে জায়গায় নজর দেওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই জায়গায় বক্তব্য রেখে সুস্পষ্ট বার্তা দিয়ে ফেললেন। মানে যারা যারা একটু বেসুরো গাইতে শুরু করেছিলেন তাদেরই বক্তব্যটা যে এইভাবে বুমেরাং হয়ে আসবে সেটা কি তারাও বুঝতে পেরেছিলেন? নাকি রাজনীতিতে কে কোন উদ্দেশ্যে কোন বক্তব্য রাখেন সেটা সম্পর্কে কখনো কোনো স্থির সিদ্ধান্তে আসতে নেই? নেতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যান্য বিষয়ে যারা অভিজ্ঞ, যারা নেতৃস্থানীয়, তারা বলবেন, কিন্তু যে যে জায়গাগুলো বলবেন সেটা বলে দেওয়া হয়েছে। তার মানে কি এই যে এখানে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এটা তো তা নয়। আমাদের সকলকেই তো বেঁধে দিয়েছেন। তার মানে এই নয় যে আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবো না। যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখেন কোথায় কি বলতে। তৃণমূলের আপনারাই বললেন ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। এ তো তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির দেখার উচিত যে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের দিন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামের দিন কেন মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম। দেখুন তার মানে কি দাঁড়ালো, বাংলার রাজনীতির 2 প্রধান দল তৃণমূল আর বিজেপি দুরকমভাবে একটা সংকটকে মোকাবিলা করার চেষ্টা করছে। বিজেপি 26-এর আগেও নড়বড়ে, আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাশটা টাইমলি আরেকবার ধরে ফেললেন। দেখুন মহাভারতে না পাশা খেলা আর কুরুক্ষেত্রের মাঝের সময়টার কথা খুব মনে পড়ে যাচ্ছে, জানেন তো। মহাভারতে ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা কতদিন হয়েছিল? 18 দিন। আমাদের কাছে কুরুক্ষেত্র মানেই ভোট, মানে ভোট মানেই কুরুক্ষেত্র, আপনারা জানেন। রাজনীতির কুরুক্ষেত্র এই মুহূর্তে আমাদের কাছে 26-এর বিধানসভা। মোটামুটি এটা হিসেব কষে দেখুন, 2026-এর মে মাসের মধ্যে আমরা বাংলার মসনদের পরবর্তী সরকারের নাম জেনে যাব। এটা নভেম্বরের শেষ। ডিসেম্বর মাস পেরিয়ে গেলে হাতে থাকছে 25 সালের 12 মাস, ডিসেম্বর ধরে 13 মাস, তারপর 26-এর মে, মানে আরও 5 মাস। 13 আর 5-এ ওই 18 মাসই ঠিক বাকি। আমাদের অনেক কিছুই 18 মাসে বছর বলি আমরা, তাই না? এখানেও তো 18 মাস, অর্থাৎ ভোটের বছর এটা। কিন্তু ভোটের ওই বাকি 18 মাস কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধের মতোই কিন্তু টান টান নাটকীয়তার যে লড়াই, মানে সাসপেন্সের মধ্যে চলবে, সেটা কিন্তু বুঝতে পারছি। তাই এখন থেকেই সবাই যে যার অস্ত্রে শান দিতে শুরু করে দিয়েছেন। যুদ্ধে জিততে গেলে কিন্তু অস্ত্র প্রয়োজন, আর বড় যুদ্ধের জন্য অনেক দিন আগের থেকে অস্ত্র ভাণ্ডার মজুত করাটা জরুরি। এই অস্ত্র কিন্তু আবার 2 রকমের, একটা
কৌশলগত অস্ত্র আর একটা পিওর অস্ত্র মানে হাতিয়ার। এটা তো আমরা প্রত্যেক মানে যারা আমরা বাংলার ভোট দেখেছি, বাংলার ভোটের সময়, বাংলার ভোট পরবর্তী হিংসা সব দেখেছি, তাদের কাছে জলের মতো পরিষ্কার। এবার ফিবারের ভোটে এই দুয়েরই কিন্তু ব্যবহার একদম ব্যাপক হারে টের পাওয়া যায়। ভোট যত এগিয়ে আসে তত এই সমস্ত ধরনের অস্ত্রশস্ত্রগুলো বেরিয়ে আসে, একেবারে দেশি বিদেশি সশস্ত্র লড়াই যাকে বলে। আর দেখুন, মহাভারতের মতো আমাদেরও সব ধরনের চরিত্র রয়েছে। এবার সব চরিত্র কাল্পনিক বললেও অস্ত্রধারী অর্জুনও তো আছে আমাদের। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই এই অর্জুনও 18 মাস আগের থেকে অস্ত্রের কথা বলে দিয়েছেন। মানে তিনি যে বিদ্যায় পারদর্শী সেটার কথাই কি তিনি বললেন? মানে নর্মালি তো তাই হয়, যিনি যে বিদ্যায় পারদর্শী সেই বিদ্যার বড়াই তো করেন। যাই হোক, এই অর্জুনেরও কিন্তু মানে আমাদের মহাভারতের যে রথী মহারথীরা এই মুহূর্তে রাজনৈতিক কুরুক্ষেত্রের জন্য মহড়া নিচ্ছেন, তাদের কারোরই কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা খুব একটা কম নয়। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।